চ্যানেল 93 বন্ধুত্বের বন্ধনে আমরা। সুপ্রিয় দর্শক, শুরু করতে যাচ্ছি চ্যানেল 93-র নিয়মিত আয়োজন ফেলে আসা দিনগুলো। ফেলে আসা দিনগুলোতে আজকে অতিথি আছেন আমাদের সবচেয়ে প্রিয় এবং অনেক অনেক জনপ্রিয় একজন ব্যক্তি, যিনি হলেন লাবণ্যলতা। লাবণ্যলতা মাশরুম নিয়ে কাজ করেন এবং বাংলাদেশে সে এই মাশরুমের উপরে অনেকবার অ্যাওয়ার্ড পেয়েছেন। আমরা কথা বলবো আজকে লাবণ্যলতার সাথে। কেমন আছো বন্ধু? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আজকে আমরা তোমার সাথে আড্ডা দিতে চাচ্ছি। তো আড্ডার বিষয়টা হলো তোমার জীবন, তোমার জন্ম, কোথায় বেড়ে ওঠা, তোমার বিজনেস, সব নিয়ে আলাপ করবো আমরা। থ্যাংক ইউ। তো তোমার জন্মটা কোথায় হয়েছিল, একটু ডিটেলটা বলো। আমার জন্মস্থান হচ্ছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ হচ্ছে দেবক ব্যাপারী পাড়ার ব্যাপারী বাড়ির মেয়ে আমি, এবং এটা আমি খুব গর্বের সহিত বলি, কারণ হচ্ছে ওই এলাকাটা হচ্ছে জুড়ে আমার ছেলেবেলা বেড়ে ওঠা এবং ওই যে আলোকিত স্বপ্ন নিয়ে বেড়ে উঠেছি নারায়ণগঞ্জ থেকে। তো তোমার জন্মটা হয়েছিল যখন তুমি ছোট ছিলে। প্রথম তোমাকে যে লেখাপড়া করার জন্য হয় না, বাড়িতে কেউ ওই যে সিলেট দিয়ে লেখায়, কেউ তালপাতায় লেখাতো, তখনকার তো এই সিস্টেম ছিল। তো তোমার লেখাপড়াটা শুরু হয়েছিল কিভাবে, একটু বলবা? আমার লেখাপড়ার শুরুটা তো মায়ের হাত ধরেই, কারণ মায়ের কাছ থেকে, আমার মা যেহেতু অগ্রগামী আলোকিত একজন নারী, সৃজনশীল নারী, তো মায়ের কাছ থেকে পড়াশোনা। নারায়ণগঞ্জ হচ্ছে আমাদের প্রিপারেটরি স্কুল থেকে আমার পড়াশোনা শুরু হয়। সেখান থেকে আমার পঞ্চম শ্রেণী, এরপরে মর্গান উচ্চ বালিকা বিদ্যালয় থেকে আমার এসএসসি, আর এরপর হচ্ছে এসএসসি হচ্ছে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে, এরপরে মাস্টার্স করি হচ্ছে ইডেন থেকে, আর এলএলবি করি নারায়ণগঞ্জ আইন কলেজ থেকে। এভাবেই আমার পড়ার যাত্রাগুলো শুরু থেকে শেষ। আচ্ছা, তুমি যে বললে যে মায়ের হাত ধরে মা আলোকিত, তো মা আলোকিত বিশেষ কি একটু বলবা আমাদের? অবশ্যই মায়ের বিশেষ যে গুণ, আমার মা খুব ভালো গান গেত। বর্তমানে যে স্বনামধন্য সাবিনা ইয়াসমিন, রুনালা, এদের সাথে আমার মা স্টেজ প্রোগ্রাম করতো, কিন্তু বিয়ের পরে আমার মা তার গানের জগৎ থেকে চলে আসে। পাশাপাশি খুব ভালো ব্যাডমিন্টন খেলতো। ওই সময় পাকিস্তান পিরিয়ডে আমার মা বাপিলের এদের সাথে ব্যাডমিন্টন খেলার চ্যাম্পিয়ন হতো। তো আমার মা সাংগঠনিক একজন মহিলা। আচ্ছা, তো তোমার প্রথম যেদিন স্কুলে গিয়েছিলে সেটা কার হাত ধরে গিয়েছিলে, এটা কি তোমার মনে আছে? ক্লাস মনে আছে, সেদিন মা বাবা দুইজনই আমাকে সাথে নিয়ে স্কুলে গিয়েছিল, এবং আমার পাপা মানে আমার ফাদারও খুব সাংগঠনিক এবং সামাজিক এক লোক ছিল। সোশ্যাল ওয়ার্কে তাকে নারায়ণগঞ্জে খুব জনপ্রিয় হিসাবে তাকে চেনে। তো পাপা ওই স্কুলের ম্যানেজিংয়েও ছিল, তো যার ধরুন পাপা আর মা দুজন একসাথে আমাকে নিয়ে গিয়েছিল স্কুলে। আচ্ছা, তো তুমি প্রাইমারি পড়লে, প্রাইমারিতে কিন্তু অনেক সময় মানে পড়াশোনা করার সময় যে মার খেতে হতো, মারের ভয়তে আমরা যেতাম না। আমরা তো একসাথে, আমরা বন্ধু, আমরা জানি। তো তোমার এরকম কোনো স্মৃতি আছে কিনা? আমার আসলে না, স্কুলে যেতে আমার খুব ভালো লাগতো। আমি খুব আড্ডাবাজ ছিলাম, তো ডান পিঠে ছিলাম, আর ছোটবেলা থেকেই সকল বন্ধুদের মাঝে আমি প্রিয় ছিলাম। আর স্কুলের টিচাররা আমাকে তোতা পাখি বলেই ডাকতো। আর ওই স্কুলটাকে আমার ছিল এনজয়ের একটা জায়গা। আর স্কুলে যেতে ভালো লাগতো এই কারণে, স্কুলে যাওয়া মানে হচ্ছে পাপার হাত ধরে যেতাম, তো পাপা মর্নিংয়ে যেত, তো ওই সময় নিজের বায়না করা, যত কেনাকাটা করতে পারতাম। এর জন্য স্কুলটা আমার জন্য খুব মজার একটা লাইফ ছিল। আচ্ছা, তো স্কুল পেরিয়ে যখন তুমি হাই স্কুলে উঠলে, তাহলে সেইটা স্মৃতি কেমন ছিল? সেটা স্মৃতি আসলে মনে করলে এখনও খুব কষ্ট পাই। সেই স্মৃতিগুলো তো আসলে স্কুল জীবনের স্মৃতি, কিন্তু ভোলা যায় না। আমি তো মর্গান উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমাদের ওই সময় আমাদের আফতাবার আপা ছিল, আমাদের পরি আপা ছিল, দুই আপা, এবং আপারা প্রচণ্ড ভালোবাসতো। যেহেতু আমি স্কুলে গার্লস গাইড করতাম, রেঞ্জার করতাম, গার্লস গাইডের ভলিবল খেলতাম, দেশের বাইরেও আমি ভলিবল খেলতে গিয়েছি। তো একজনের কথা খুব বেশি মনে পড়ে, সেটা হচ্ছে আমাদের মিঠু স্যার, যে আমাদেরকে খেলাধুলা করাইতো। তো স্যার আমার পায়ের মধ্যে মারতো, এখনও মনে হয়। সেদিনও স্যারের সাথে কথা হচ্ছে, মামা বলতে ডাকতাম, যে আমাকে বলতো যে, কারণ আমি একটু অলস ছিলাম। অলস কোন জায়গাটায়, আমি হাঁটাহাঁটি দৌড়াদৌড়িটা এক্সারসাইজটা কম করতাম, এর জন্য প্রায় তার হাতে তো আমি বলছি যে মামা, আপনার হাতের মাইট খেয়ে কিন্তু আজকে লতা তৈরি হয়েছি।
তো এই স্মৃতিগুলো খুব, এবং ভলিবল খেলাটাকে খুব মিস করি, কারণ খেলাটা যেহেতু ছেড়ে দিয়েছি। আর ওই সময় খুব আমি নাচতাম, টিভিতেও নাচ করেছি, বিভিন্ন স্টেজ প্রোগ্রামগুলো করতাম, কিন্তু বড় হওয়ার সাথে সাথে নিজের ওই জায়গাগুলো তো চেঞ্জ করেছি, যেরকম খুব ওই জায়গাগুলোকে মিস করি, আমি নাচটা খেলাটাকে খুব মিস করি। আচ্ছা, তুমি স্কুল পালিয়ে অনেক সময় আমরা এর গাছের আম, এর গাছের জাম, বন্ধু বান্ধব মিলে এগুলো কি করেছো কিনা? এটা তো আমার একেবারে কঠিন অবস্থা। আমি স্কুলেই চুরি করতাম, আমাদের স্কুলে আম গাছ ছিল, বড়ি গাছ ছিল, পেয়ারা গাছ ছিল। তো যখন অ্যাসেম্বলি হতো তো দেখা যেত আমার একটা টিম ছিল, মানে বিচ্ছু টিম। তো আমরা আম গাছের আম, বড়ি গাছের বড়ই, পেয়ারা গাছের এগুলা পারতাম। তো একবার একটা মজার স্মৃতি বলি, যে ওই সময় আমাদের পরিয়াপা আমাদের স্কুলের হেডমাস্টার স্টেজ হয়ে আসলো। তো উনি আবার আমার ফাদারের নাম জানতো না, যে আমি, আমার ফাদার মহিউদ্দিন আহমেদ মনু ওনারে। তো আমি যখন আম পারলাম, আম এক বস্তা পেরে ফেলেছিলাম। তো উনি সবগুলোকে আমাকে ধরে নিয়ে গেল, বললো কান ধরে লাইন ধরে দাঁড়া করাতে। তো আমি তো কান ধরবো না, বলে যে কেন কান ধরবে না? আমি বরঞ্চ ছোটবেলা থেকে বললাম না একটু ডান পিঠে। আমি ওনাকে বলছি আপনি আমার পরিচয় জানেন না। তো আপা তো আরো বেশি রেগে গেল, তোমার পরিচয় জানি না মানে? আপার সাথে একটু বেয়াদবি করে ফেললাম। তো আপা তখন আমার বাসায় ফোন দিল। তখন তো আর মোবাইলের যুগ ছিল না, টিএনটি ছিল। তো আমার যেহেতু যৌথ পরিবার, ফোনটা ধরেছিল আমার চাচা। তো জিজ্ঞেস করলো, বললো যে ওর গার্জিয়ান বাবাকে আসতে হবে। তো পাপা ওই সময় অফিসে যাওয়ার পথেই পাপা আসলো। কিন্তু পাপা যখন আসলো, আমার পাপাকে দেখে পরিয়াপা দাঁড়ায় গেল, আরে মনু ভাই আপনি? তো উনি বললো যে আমাকে স্কুলে আসতে বলা হয়েছে। স্কুলে আসতে বলা হয়েছে? কে ফোন দিয়েছিল? কই যে আমার মেয়ের জন্য নাকি ডাকা হয়েছে, কি বিষয়? তখন পরিয়াপা তো আমার বিচার কি দেবে, উনি আমাকে আস্তে করে খুলে নিয়ে বললো, আরে দুষ্ট মেয়েও তো একটু দুষ্টমি করে আমটাম পারছে। তো এই স্মৃতি আমার এখনো মনে পড়ে, যে আসলে পাপাকে লজ্জিত হয়নি, বরং চাপা আদরই করেছে। তুমি যেমন ডান পিঠে ছিলে, তাতে বোঝা যায় যে অনেক সময় দেখা যায় যে মেয়েরা ছেলেদেরকে উল্টাপাল্টা কথা বললে মার দিত, এরকম কিছু ছিল? এটাও করেছি। যেমন আমার হাজবেন্ডের কথাই আমি বলি, ওর সাথে কিন্তু আমার ঝগড়া দিয়েই পরিচয় হয়েছিল। হ্যাঁ, তো কলেজে যখন পড়ি আমরা, তো আমি ওই যে দুষ্ট ছিলাম, অনেক দুষ্ট ছিলাম, এটা আমি আগে বলি। মহিলা কলেজে যেহেতু পড়তাম, তুলারগঞ্জে ছেলেরা আসতো, এরা আমাদের সাথে একটু, আমাদের একটা ছিল, নার্সারি ছিল, এই নার্সারি কলেজের সামনে নার্সারিতে আড্ডা দিতে আসতো। তো আমার 3 বান্ধবী, আমি, শিল্পী, শাহজাদি, আমরা মার্কেটে উঠতেছিলাম। ওই সময়ই ওই তোফাজ্জল, রাজু, আরেক তোফাজ্জল, 3 জন ছিল। একজনকে কলে কি ধাক্কা দিয়ে আমাদের এদিকে দিল। তো ওরে এক থাপ্পড়, শরীর লাগছিল তো থাপ্পড় দিয়েছিলাম। ওই থাপ্পড় থেকে কিন্তু আমাদের ঝগড়া। আর ডান পিঠে তো আগেই বললাম, অনেক অন্যায় কাজ দেখলে আমার রেকর্ড আছে। তৎকালীন আমাদের নারায়ণগঞ্জের যে সেকেন্ড অফিসার ছিল নুর হোসেন ভাই, ওনার অনেক কাজে আমি সহযোগিতা। কিসের সেকেন্ড অফিসার ছিল? পুলিশের, নারায়ণগঞ্জ থানার, হ্যাঁ, সেকেন্ড অফিসার ছিল নারায়ণগঞ্জ সদরের। তো একবার যখন আমার এলাকায় প্রচুর নেশাদ্রব্য, হাবি জাবি, অনেক ধরনের ছিল, আমার রেকর্ড আছে যে আমি ওন্না দিয়ে ওগুলারে পিটাইয়া, ওন্না দিয়ে বাইদা নিয়ে থানাত ফলাইছিলাম। সো এটা নিয়ে ফ্যামিলিকে আমাকে অনেক সাফার করতে হয়েছে, বা আমার খুব বকা শুনতে হয়েছে। তো এখন ওই যে যুদ্ধগুলো ছেড়ে দিচ্ছি, অস্ত্র এখন তোমাদের বন্ধুর কাছে চলে গেছে। না, তাহলে তুমি যে এত ফাইট করতে তো তুমি পুলিশে গেলে না কেন? না, আমি জব করব না, এটা আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল, কোনোদিন জব করব না। কারণ অন্য আমাকে কিছু বলবে, ওই জায়গাটা আমার মধ্যে কখনো ছিল না। মানে আমি সবসময় হচ্ছে কি একটু লিডারশিপ জায়গাটা আমি দখল করে থাকতাম, যার ধরুন নিজে জব করব এই মানসিকতাটা আমার ছোটবেলা থেকে ছিল না, যার ধরুন আমি জবে যাইনি। আচ্ছা, তো আমরা যখন পরীক্ষা দিলাম, এসএসসি পরীক্ষা দিলাম আমরা বন্ধুরা, তো এসএসসি পরীক্ষার আগে কিন্তু একটা 2-3 দিন আগে একটা ভিতরে একটা উত্তেজনা থাকে, অথবা একটা নার্ভাস থাকে। তোমার ভিতরে কি ছিল, বা সেই ফিলিংসটা কি ছিল বলো? আসলে ফিলিং, আমি তো স্টুডেন্ট হিসেবে মোটেও খারাপ ছিল না। 5-এ বৃত্তি পেয়েছি, 8-এ বৃত্তি পেয়েছি। তো যখন এসএসসি পরীক্ষা দেই, ওই সময় অবশ্য আমার জন্য খুব কঠিন মুহূর্ত গিয়েছিল, যেহেতু আমার বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে আমার ফাদার এসএসসির আগেই মারা গেল। আমার ভাই 15 দিনের পরে ভাই মারা গেল, বড় ভাই মারা গেল। ওই সময়টা আমার খুব কঠিন সময় গেছে। মানে স্মৃতি, পাপার স্মৃতিগুলো বেশি মনে পড়তো, যে পাপা থাকলে হয়তো আমাকে নিয়ে আসতো ওই পরীক্ষার হলে, কারণ পাপাই সব জায়গায় আমাকে নিয়ে যেত। তো সেই স্মৃতিগুলো। আর মা তো ওই সময়, মাও খুব অসুস্থ ছিল, ছেলে এবং হাজবেন্ডকে হারিয়ে সে ব্রেন স্ট্রোক করেছিল। তো ওই সময় না, আনন্দের চেয়ে আমার মধ্যে কষ্টের জায়গাটা বেশি ছিল। তো বিশ্বাস ছিল ভালো রেজাল্ট করব, তো ভালো রেজাল্ট করেছি। এবং
বন্ধুদেরকে, অনেক বন্ধুদেরকে হারিয়েছি অনেক, কারণ এসএসসি পর এক একজন এক এক জায়গায় চলে গেছে, কাউকে কেউ হয়তো পড়াশোনা ছেড়ে দিয়েছে, কেউ হয়তো পড়াশোনা বিভিন্ন সাইড চলে গেছে। তো এই জায়গাটা আমি মনে করেও কষ্ট পেয়েছি। বন্ধু, পরীক্ষা তো দিলে, তো পরীক্ষা দেওয়ার পরে, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমাদের সময় 3 মাস গ্যাপ থাকতো, রেজাল্ট বেরোনোর গ্যাপ থাকতো। তো এই 3 মাস তুমি কিভাবে কাজে লাগিয়েছিলে? আচ্ছা, 3 মাস কাজে লাগানো, সবাই তো ওই সময় আড্ডা, আনন্দ, বেড়ানো এগুলো নিয়ে থাকে, কিন্তু ওই 3টা মাস আমি বিভিন্ন বিষয়ের উপরে প্রশিক্ষণ নিয়েছি। কাটিং, স্টিচ, ব্লক, বাটিক থেকে শুরু করে, মানে নারীদেরকে ডেভেলপমেন্ট করার জন্য যত রকমের প্রশিক্ষণ আছে ওই বিষয়গুলোকে নিয়ে আমি 3 মাসে কে ক্রাফট থেকে, মাইডাস থেকে, কুমুদিনী থেকে, এগুলো থেকে ট্রেনিংগুলো নিয়েছি। সেক্ষেত্রে তোমার বাস্তব জীবনে এটা কাজে লেগেছিল? কাজে লাগানোর চিন্তা থেকেই আমার ট্রেনিংগুলো নেওয়া, যে আমি তো আগেই বলেছি যে আমি চাকরি করব না, এটা আমার মাথায় ছিল। তো ছোটবেলা থেকে আমি চাকরি করব না, ছোটবেলা থেকে আমি ঘরে বসে বসে টুকটুক অনেক কাজ করতাম, বুটিক্স থেকে শুরু করে। তো ওই নেশাটা থেকে এই 3টা মাস আমি কাজে লাগিয়েছি, যেন ভবিষ্যৎ আমি এটাকে কাজে লাগাতে পারি। ওই চিন্তা করে আমি ওই সময় ঢাকাতে এসে, তখন তো আমি নারায়ণগঞ্জে থাকি, তো আমরা যে সময়ে পড়াশোনা শেষ করে ওই সময় কিন্তু ঢাকাতে এসে ট্রেনিং করবে এরকম মানুষের কিন্তু সংখ্যা খুবই কম ছিল, কিন্তু তারপরও আমি যুদ্ধ করে হোক, যেভাবে হোক আমি এই কাজগুলো করেছি। আচ্ছা, তো পরীক্ষা দিলে, রেজাল্ট বেরোলো, তো রেজাল্ট বের হওয়ার 1-2 দিন আগে বা আগের রাতের তোমার কেমন নার্ভাসনেস ছিল, না কি ছিল সেটা? নার্ভাসনেস তো ছিল না, কষ্ট ছিল, কারণ আমার একটা ওভার কনফিডেন্স ছিল রেজাল্ট আমার ভালো হবে। কষ্ট ছিল যে আজকে যদি পাপা বেঁচে থাকতো, সবার আগে রেজাল্ট পাপা আনতে যেত, পাপা কি করতো, কারণ আমার পাপা না খুব চার্মিং একটা লোক ছিল, সব কিছুতে একটা সবাইকে আনন্দ দেওয়া, ওইটাকে আরও বেশিভাবে বিকশিত করা, এটার একটা এই ছিল। তো সেই জায়গাটা খুব বেশি মিস করেছি, যে পাপা থাকলে হয়তো এইটা হতো, ওইটা হইতো, এই ভাবতাম। কারণ তারপর রেজাল্ট পাওয়ার পরে তোমার ইয়েটা কি হলো? রেজাল্ট পাওয়ার পরের অনুভূতি তো আসলে অন্যরকম, মানে যখন দেখলাম যে এত ভালো রেজাল্ট করেছি, তো এটা আসলে কারণ আমি এত ভালো রেজাল্ট করব, অনেক ভালো রেজাল্ট করেছিলাম, যেহেতু আমি সায়েন্সের ছাত্রী ছিলাম, স্টার মার্ক পেয়েছিলাম। তো তখন আমার এই ফিলিংসটা আসলে বলে বোঝানো যায় না, কারণ আমার যে ভাই মারা গেল, ওরও স্বপ্ন ছিল খুব ভালো করবে, ও আর আমি এই জন্যই সায়েন্সে পড়েছিলাম, দুই ভাই বোন, কিন্তু ও যখন নাই, ওই জায়গাটা আমার কষ্টের একটা জায়গা, আর ভালো লাগার জায়গা, যে রেজাল্ট ভালো করেছি, কলেজে যাব, নতুন আরেকটা জায়গায় যাব, ওইটা নিয়ে একটা অন্যরকম ফিলিংস ছিল। আচ্ছা, আমরা যে স্কুলটা পার হয়ে আসলাম, তুমি স্কুল জীবনে কি কখনো কোনো সময় স্যারের কাছে খুব মার খেয়েছিলে বা এরকম কোনো ঘটনা ঘটেছিল কিনা? না, আমি আসলে টিচারদের কাছে কখনোই মার, বকা, এগুলা, আমার টিচাররা আমাকে তোতা পাখি বলে ডাকতো, সবাই তোতা পাখি, কারণ ওই যে আমি খুব সুন্দর তাদের সব বিষয়গুলোতে, স্কুলের টিচারদের কাছে আমি খুব ভালো একজন মধ্যমণি ছিলাম, কখনো এই বকা শুনতে হয়নি। কলেজে প্রথম ফিলিংসটা তোমার কি ছিল? কলেজ জীবন মানে হচ্ছে স্কুলের এতগুলা বছরের গণ্ডি পেরিয়ে নতুন আরেকটা জীবন, এটার আসলে অনুভূতি তো অন্যরকম। তারপরে কলেজের প্রথম দিনে গিয়ে নতুন কিছু বন্ধুদের সাথে দেখা হলো, কথা হলো, কলেজের যারা বড় আপুরা ছিল ওই সময়, যারা নেতৃত্ব দিত, তারা এত সুন্দরভাবে আমাদেরকে ভালোবেসে নিয়েছে। আর সবচেয়ে বেশি মনে পড়ে আমার হচ্ছে মমতাজ আপা, আমাদের বাংলা বিভাগের দায়িত্বে ছিল। এই আপা আমাকে, আমি যে কলেজে একেবারেই নতুন প্রথম দিন গিয়েছি, সেদিনই মানে আপা একে মায়ের মতো আমাকে ভালোবেসে জড়িয়ে নিল। মানে এটা আসলে কেন নিল, কিভাবে নিল সেটা আমি জানি না, কারণ আপার সাথে আমার কখনো, এবং ওই আপার কারণেই কিন্তু আজকে আমার এই যে সংগঠন দাঁড়ালো, কারণ আপা আমার মাথার মধ্যে ওই বীজটা বপন করে দিয়েছিল। তো কলেজ জীবনের নিজেকে, ওই যে একটা ভয় ছিল যে কলেজে আইসা আমার জায়গাটা কি ছোট হয়ে যাবে, নাকি নেতৃত্বের জায়গাটা পাবো কি না, এবার কিন্তু না, দেখলাম কি নিজের জায়গা নিজেই তৈরি করে নিতে পেরেছি, এবং জায়গাটাও খুব সুন্দর ছিল। আচ্ছা, তো তুমি, আমরা এতদিন কলেজে উঠলাম, কিন্তু একটা জায়গা কিন্তু আমার গ্যাপ রয়ে গেছে, সেটা হলো যে মানুষ তো প্রেম করে, কলেজে আসলে প্রেমে পড়ে, অনেকের প্রস্তাব পায় বা অনেকের প্রস্তাব দেয়, এরকম তোমার কোনো ঘটনা আছে কিনা? কলেজ জীবনে আমি অনেক দুষ্ট ছিলাম, আমি প্রেমে পড়িনি, কিন্তু আমার প্রেমে অনেকেই পড়েছে, হ্যাঁ, আর অনেক দুষ্ট ছিলাম, তো আর দুষ্টর পাশাপাশি কাজ করতাম। তো আমার আসলে কলেজ জীবনে প্রেম আসেনি, ফার্স্ট ইয়ারে যখন পড়েছি তখন কলেজ জীবনে আমার প্রেম আসেনি, তখন দুষ্টুমি করতাম, এক একজনের সাথে দুষ্টুমি সম্পর্ক ছিল, আজকে এর সাথে খুব মজা করতাম, কালকে এর সাথে মজা, একটু এই যেহেতু তুলার আমার মহিলা কলেজ খুব পাশাপাশি ছিল। আর আমার প্রেমটা আসে আমি যখন এই
কখন যে প্রেম আসলো এটাও বুঝি নাই, কারণ আমার হাজব্যান্ডের সাথেই কিন্তু আমার সম্পর্ক, ওর সাথে আমার বন্ধুর মতোই মেশা, বন্ধুর মতো আমাদের মেশা, নির্ভরতা ছিল, ওই ছিল। তো ভালোবাসি ওকে, এই ফিলটা করলাম যখন আমি মাস্টার্স কমপ্লিট করলাম। আমার বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসতেছিল, বিভিন্ন জায়গা থেকে বিয়ের কথাবার্তা চলতেছিল। তো আমাকে যেদিন আংটি পরাতে আসবে, মেলামেন কোম্পানির মালিকের ছেলে ছিল ওই জায়গা থেকে। তো যখন আমার হাজব্যান্ড, মানে যার সাথে আমার বন্ধু সুলভ সম্পর্ক, তো ফজল হোসেন শাহিন, ও যখন জানতে পারলো, আমার কাজিন ফোন দিয়ে জানালো যে আপু কাজকে দেখতে আসতেছে, ও জানার পর ও ওইখানেই অজ্ঞান। যে কি, তখন ও ফিল করলো যে ও আমাকে প্রচণ্ড ভালোবাসে। কারণ আমি এত ডানপিটে ছিলাম, কোনো ছেলে আমাকে ভালোবাসবে, আমাকে প্রস্তাব দিবে, এই ভয়টা তাদের মধ্যে ছিল। কেউ আমাকে মানে বলারই সাহসটা পাইতো না, কিন্তু আমি বুঝতাম কারা কারা আমাকে পছন্দ করে। তো মনের অজান্তে যে তোফাজ্জলকে আমি ভালোবেসে ফেলেছিলাম, এটা আমি নিজেও ফিল করলাম। এরপরেই তো আমাদের ভালোবাসার সম্পর্ক, অনেক যুদ্ধ করে আমাদের বিয়ে, অনেক যুদ্ধ করে। একটু বলো যাতে আমার দর্শকরা শুনতে পায়। যুদ্ধ করে বিয়ে এই কারণে, যেহেতু আমি নারায়ণগঞ্জের স্থানীয় মেয়ে ছিলাম, একটু ডানপিটে ছিলাম, আর আমার শ্বশুর ছিল নারায়ণগঞ্জ জেলার এগ্রিকালচার অফিসার, তার একমাত্র ছেলে তোফাজ্জল। আর আমি হচ্ছে আমার বাবা মা, আমার আরেকটু বলে নিই যে নারায়ণগঞ্জ জেলার যে সাবেক মেয়র শেলনেদা আইভি কিন্তু আমার বোন। হ্যাঁ, আমাদের ফ্যামিলিকে চেনে না এমন ফ্যামিলি, এবং আমার ফ্যামিলিটা রাজনৈতিক ফ্যামিলি, আওয়ামী লীগ বিএনপি দুইটাই আছে, দুই চাচাও এমপি ছিল, মোটামুটি সবাই। সেই দৃষ্টিকোণ থেকে না আমাদের একটু এই ফ্যামিলির মেয়েটা যদি ওই বাড়ির বউ হয়ে যায়, তাদের একমাত্র ছেলে, আমি কি সংসারটাকে গুছিয়ে রাখতে পারবো কিনা, এটা নিয়ে ছিল আমার শাশুড়ির ভয়। আর আমার মা ভাই বোনদের টেনশন ছিল যে তোমার হাজব্যান্ড এখানে ভাড়া থাকতো, যে তারা আমার মেয়ের লাইফস্টাইলটাকে সঠিকভাবে রাখতে পারবে কিনা। ও তো ডানপিঠে, ওর চাহিদা অনেক। যেমন আমার 64টা ভাই বোন ছিল, কেউ আমাকে একটা করে ড্রেস দিলে 64টা ড্রেস হয়ে যেত, 1000 টাকা করে দেখালে 64,000 টাকা হয়ে যেত। মানে ওই ছোটবেলা থেকে এই জায়গাটা পেয়ে উঠছি। তো এখন এই ভয়টার কারণে আমার মাও বিয়ে দিতে রাজি না, আবার আমার শাশুড়িও বউ হিসাবে নেবে না। দুইজনের মধ্যে এই দ্বন্দ্বটা ছিল। তোফাজ্জল অনেকবার প্রস্তাব করেছে, চলো আমরা দুইজনে মিলে বিয়ে করে ফেলি। আমি তো প্রশ্নই ওঠে না, কারণ এটা সম্ভব না। সর্বশেষ আমার চাচির মাধ্যমে চাচিকে জানাইলাম, যদি তারা বিয়ে না দেয় তাহলে কিন্তু আমি বংশের মুখে চুলকানি দিয়ে গো। তখন তারা বাধ্য হয়েছে আমাদেরকে বিয়ে দিতে, অনেক যুদ্ধ করে বিয়ে করা। আচ্ছা, তো তোমার এখন ছেলে মেয়ে বা পারিবারিক অবস্থা কি? আমার হচ্ছে 2 মেয়ে, বড় মেয়ে এসএসসি পরীক্ষা দেবে, আর ছোট মেয়ে ক্লাস 8-এ পড়ে, 9-এ উঠবে। আর তোফাজ্জল একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, ও সিএ চার্টার অ্যাকাউন্টেন্ট হিসাবে আছে ওইখানে, হেড অফ ইয়েতে। তো এই, আর আমি তো বিজনেসম্যান, বিজনেসটা নিয়েই থাকি। আর শ্বশুর শাশুড়ি ননদ দেব সবাইকে নিয়ে হচ্ছে আমার যৌথ পরিবার। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি 20 বছরের দাম্পত্য জীবনে। তো তুমি বিজনেসম্যান যেহেতু বললে, তুমি একজন উদ্যোক্তা, হ্যাঁ। তোমার প্ল্যান হলো তুমি একা স্বনির্ভর হওয়া না, মানুষকে নিয়ে। যারা উদ্যোক্তা থাকে, উদ্যোক্তাদের কখনো প্ল্যান থাকে না যে আমি একা সবকিছু করব। ওদের প্ল্যানই থাকে যে আমি আমার আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করব। তো এই যে বিজনেসটা তুমি প্রথম শুরু করলে, তুমি মাশরুম নিয়ে, কেন তোমার এই প্ল্যানটা আসলো? আসলে আমার বিজনেসের শুরুটা কিন্তু মাশরুম দিয়ে ছিল না। আমি 96-এ আমি কার্যক্রম শুরু করি। তখন শুরুটা ছিল আমার বুটিক্স নিয়ে। আমার বুটিক্স বিজনেসটাকে ডেভেলপ করতে গিয়ে আমার পরিচয় হয় ডক্টর বদিউল আলম মজুমদার স্যারের সাথে, হাঙ্গার প্রজেক্ট এবং বর্তমান যে সুশাসনের জন্য নাগরিক সুজনের হচ্ছে সেক্রেটারি। তো তারপরে ওই স্যারের হাত ধরে আমাদের একটা স্লোগান ছিল, আত্মসত্যিতে বলিয়ান ব্যক্তি কখনো দরিদ্র থাকতে পারবে না। এই স্লোগানকে সামনে রেখে আমরা কাজ করছিলাম। ওই স্যারের নীতি বোধ এবং স্যারের যেটা বলে যে চিন্তা চেতনা আমাদের মধ্যে প্রতিস্থাপন করে দেওয়া, যে নিজে একা আলোকিত হব না, হাজার মানুষকে আলোকিত করব, এই চিন্তা চেতনা থেকে আমার সংগঠনে তৈরি করা। তো ওই সময় এটা নিয়ে কাজ করতে গিয়ে 96, 97, 98 খুব ভালোভাবে কাজ করছি। এর মধ্যে 97 সালে বাংলাদেশের প্রথম যুব উন্নয়ন অধিদপ্তরের সার্টিফিকেটটা অর্জন করলাম। আর 98 গিয়ে জেলার একটা স্বীকৃতি পেলাম শ্রেষ্ঠ সংগঠক হিসেবে জেলায়। তো তখন জেলা প্রশাসক ছিল হারুন রশিদ স্যার, এবং হারুন রশিদ স্যার যথেষ্ট আমাকে সহযোগিতা করেছে। আমার যুব উন্নয়নে ছিল ফারিয়া নিশাদ। তো স্যারদের সহযোগিতা যখন কাজগুলো করলাম, তখন হাঙ্গার প্রজেক্টের মাধ্যমে মাথায় ঢুকলো যে মানুষগুলোকে ডেভেলপ করতে হবে। ওই চিন্তা চেতনা থেকে আমরা ভিক্ষুকদের নিয়ে আমি কাজ শুরু করি। ভিক্ষুকদের
যে ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে এনে তাদেরকে বিজনেসম্যান বানাবো। ওই কাজটা করতে গিয়া দেখা গিয়েছে যে আমি সকলের কাছে একটা জনপ্রিয়তা অর্জন করে ফেললাম। এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। ওই সময় এটা প্রথম আলো থেকে শুরু করে বিভিন্ন চ্যানেল আমাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং সেই বিজনেসম্যান প্রত্যেকের স্থায়ী বাড়ি পর্যন্ত আমি করে দিয়েছি। কৌশল শিখিয়েছি, তারা বিজনেসম্যান হয়েছে, কিন্তু অর্থ দিয়ে নয়। অর্থ দিলে হয় কি, মানুষ নির্ভরশীল হয়ে যায়, কিন্তু মানুষকে যদি কর্মসংস্থান তৈরি করে দেওয়া যায়, মানুষ সেই কর্মটার প্রতি বেশি আকৃষ্ট হয়। সেই জায়গাগুলি তৈরি করেছি। তো তৈরি করতে গিয়ে 2003-এ আমাকে বিটিভি বার্তা সম্পাদক রফিকুল ইসলাম স্যার আমাকে বললো যে লতা, তুমি তো অনেক কাজ করো, তুমি মাশরুম নিয়ে কাজ করো। সেটা সালটা ছিল 2003। তো ওই সময় সাভারে গেলাম। ওইখানে আমাদের যে আগের যে প্রকল্প, বর্তমান প্রকল্পের আগের প্রকল্পের নাম ছিল মাশরুম জোরদার প্রকল্প। সেখানে আমাদের পিটি ছিল ডক্টর রুহুল আমিন স্যার। তো স্যারের নেতৃত্বে 3 দিনের ট্রেনিংয়ে যখন গেলাম, সেটা ছিল মাশরুমের চাষ প্রশিক্ষণ। তো ওইখানে যাওয়ার পরে সব খুব উচ্চ লেভেলের, 40 জন পার্টিসিপেন্ট ছিল, একমাত্র ছোট বাচ্চাটা ছিলাম আমি। তো সবাই না আমাকে একটু অবহেলাই করছিল। আবার আমার ছোটবেলা থেকে একটা ওই যে পাওয়ারের কথা, কেউ অবহেলা করবে, কেউ আমাকে গুরুত্ব দেবে না, ওই জায়গাটা আমি পছন্দ করি না। তো তখন যখন ট্রেনিং শুরু হলো, প্রথম দিন দেখলাম কেউ আমাকে পাত্তা দিচ্ছে না। তো দ্বিতীয় দিন মনে মনে ফোন দিয়ে রাখলাম যে কিভাবে আমাকে তারা পাত্তা দিতে হবে আমাকে। তো স্যারকে প্রশ্ন করলাম, স্যার মাশরুম কিভাবে খেতে হয়? তো আসলে ওই সময় মাশরুম কিভাবে খেতে হয় এটাই কেউ জানতো না। তো যেহেতু আমি জেনেছিলাম যে মাশরুম হচ্ছে একটা সবজি, যেহেতু বেগুন ভাজা যায় বেগুনির মতো, তাহলে মাশরুম ভাজা যাবে কিনা। তো আমি সেদিনই কি করলাম, সাভার থেকে আসার পথে 1 কেজি মাশরুম কিনে নিয়ে আসলাম। স্যারকে বলে আসলাম যে স্যার, পরের দিন আমি সবাইকে মাশরুমের ফ্রাই আর মাশরুমের নুডলস খাওয়াবো। তো স্যার বললো যে এটা কি করে সম্ভব? আমি কি, স্যার আমি করব। তো আমি সেদিন কি করলাম, পরের দিন মাশরুমের নুডলস আর মাশরুমের ফ্রাই নারায়ণগঞ্জ থেকে ক্যারি করে রান্না করে ভোরে রওনা দিয়ে, তখন তার গাড়ি ছিল না নিজের, তখন কিন্তু বাসে তুলে আসা, আর তখন এই জমিদারিটাও ছিল না। সো ওই জায়গায় এইগুলা ক্যারি করে নিয়ে আসলাম, সবাইকে 40 জনকে খাওয়ালাম। খাওয়ানোর পরে সবাই তো অবাক, এই মাশরুম কিভাবে রান্না হইলো। এখন কিন্তু আমি ডিমান্ডেবল, সবাই আমার নাম্বার চাচ্ছে, আমি নাম্বার দেব না। তো এইভাবে নিজের জায়গাটা সাভার মাশরুম ইনস্টিটিউটে যখন তৈরি করলাম, তো স্যার আমাকে অধীনে প্রস্তাব দিল যে লতা, আপনি একটা কাজ করেন, আমাদের এখানে মাশরুমের রান্নার ট্রেনিংটা কি আপনি করাতে পারবেন? গভর্নমেন্টের একটা প্রকল্পে রান্নার একজন ট্রেনার, এটা তো স্টুডেন্ট লাইফ আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। তা আমি বললাম যে ঠিক আছে স্যার। তো এই হলো আমার মাশরুমের জার্নিটা শুরু হয়ে গেল। তো যেহেতু আমার আগে থেকে একটা সংগঠন দাঁড়া করিয়েছি আমি, সেফ ফাউন্ডেশন। তো সেফ ফাউন্ডেশনের মাধ্যমে আমার অনেক কাজ চলতো। তো ওই সময় আমি কি করলাম, মাশরুম চাষ শুরু করিনি, আমি নিজে চাষ শুরু করিনি। আমি ট্রেনিংয়ের পরে আমাকে 50টা বীজ দিল, আর আমাদের ওই সময় ট্রেনিংয়ে টাকাও দিল। টাকা দিয়েছিল মেবি 3 দিনে 1500 টাকা, আর হচ্ছে 50টা বীজ। তো এই 50টা বীজ এনে আমি আমার চাষ করে শুরু করলাম, আর সবাইকে বোঝানোর চেষ্টা করলাম যে মাশরুমটা কি। আর সাভার থেকে আমি কি করতাম, 100 টাকা কেজি মাশরুম কিনে নিতাম। ডেইলি 20 থেকে 30 কেজি মাশরুম একটা ছেলে ঠিক করলাম, ও আমার এখানে পৌঁছাই দিত। আর আমার এখানে কিছু লোকজন ছিল, ওদের দিয়ে এটা বিক্রি করাতাম 150 টাকা কেজি, 50 টাকা পার কেজিতে প্রফিট করতাম। এইভাবে একটা পর্যায়ে গিয়ে যখন আমার একটা অ্যামাউন্ট তৈরি হলো, তখন আমি মাশরুমের চাষ বের করলাম। মানে আমি আগে থেকে কিন্তু বিনিয়োগ করিনি, এবং এটা ডিমান্ড ডে বাই ডে যখন আমি তৈরি করা শুরু করলাম। তো 2005-এ তখন আমাদের সাবেক গভর্নমেন্ট ছিল হচ্ছে বিএনপি গভর্নমেন্ট। ওই সময় আমি 7 দিন আমার এই মাশরুম থেকে আর্ন করা টাকা দিয়ে 7.5 লাখ টাকা খরচ করে বেসরকারি উদ্যোগে বাংলাদেশে প্রথম মাশরুম মেলা করেছিলাম, যেখানে 7 দিন 7 জন মন্ত্রী ছিল, 7 জন জেলা প্রশাসক ছিল, আমাদের লোকাল 2 এমপি ছিল, কৃষি ডিসি, 7 দিন 7 জন। এবং এটা শুধু বাংলাদেশে না, দেশের বাইরেও এটা ব্যাপকই হয়। ওই সেদিন থেকে মাশরুম লতা নিজেকে সকলের কাছে চলে আসলো, যেটা ছিল বুটিক্স লতা সেটা হয়ে গেল মাশরুম লতা। এবং সবাই বলতো যে মানে নিজের টাকা খরচ করে তুমি এত বড় একটা প্রোগ্রাম করলা। ওই সময় 7.5 লাখ টাকা কিন্তু অনেক টাকা, মানে 2005-এর কথা আমি বলছি। তো ওইখান স্যার যখন দেখলো আমি এত বড় একটা উদ্যোগ নিয়েছি, তখন স্যার আমাকে সুযোগ করলো যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করে দেওয়ার জন্য। জাইকার ফান্ডে তখন আমাকে 45 দিনের একটা ট্রেনিং করলাম।
সেই 45 দিনের ট্রেনিংটা বাংলাদেশে আমি করলাম। সেখানে মাশরুমের একেবারে উৎপাদন, প্রসেসিং থেকে শুরু করে মানে মাশরুমের যা আছে সব। এরপরে দেশের বাইরেও কয়েকটা ট্রেনিংয়ের সুযোগ পেলাম, ভিয়েতনাম গেলাম, জাপানে গেলাম। এই ট্রেনিংগুলোর সুযোগ একটা পর একটা সুযোগ আসা শুরু হলো, আর আমি মাশরুম নিয়ে কাজ শুরু করলাম আরও ব্যাপকভাবে। তো এই ব্যাপকভাবে কাজ করতে গিয়ে মাশরুমটা আমার ধ্যান, জ্ঞান, চিন্তা, চেতনা, ভালোবাসা বলা চলে, এটা আমার সন্তান হয়ে গেছে এখন। যেমন আমার কিন্তু মাশরুমের পাশাপাশি আমার ল্যান্ডের বিজনেস আছে, অনেকেই জানে, যেটা আমার ফ্ল্যাটের বিজনেস, যেটা আমি প্রবাসী পল্লী গ্রুপের সিও হিসেবে আছি। প্লাস আমার বুটিক্স আছে, যে বুটিক্স সারা বাংলাদেশের জনগণের কাজ করে। বাট আমি নিজেকে ওই জায়গা থেকে কি করেছি, আলাদা রেখে মাশরুমটাকে ফোকাস করেছি। এর মধ্যে 2010-এ প্রধানমন্ত্রী, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যখন আবার জাতীয় পুরস্কার দিল, খালেদা জিয়ার থেকে 4-এ নিলাম, আবার 10-এ যখন শেখ হাসিনা দিল, সেইখানে দিয়েছিল সে আত্মকর্মী হিসাবে। আত্মকর্মী কেন? যে আমি কোনো দিন কোনো ব্যাংক লোন নিই, কারো কাছ থেকে কোনো অর্থনৈতিক সাপোর্ট নিই, আমি নিজের টাকা দিয়েই 1000 মানুষকে ডেভেলপ করেছি, 3000 নারী উদ্যোক্তাকে ডেভেলপ করেছি এবং নিজে ডেভেলপ হয়েছি। এই জায়গা থেকে তখন আমাকে আত্মকর্মী স্বীকৃতি দিল, এবং যখন আত্মকর্মী স্বীকৃতি পেলাম, এটার আসলে অনুভূতি তো বোঝায় বলার মতো না। এবং সেদিন সাবেক প্রধানমন্ত্রী আমাকে বুকে জড়াই ধরেছিল স্টেজের মধ্যে, যে এই কারণে যে তুমি এমনভাবে যদি তোমার মতো মেয়েরা তৈরি হতো তাহলে বাংলাদেশ আরও সুন্দর হতো। তো এই কাজ করতে গিয়ে আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর ইউনূস স্যারের সাথে 12 সালে আমার সাইন হলো সোশ্যাল বিজনেসের, বাংলাদেশের প্রথম সোশ্যাল বিজনেসটা উনি লঞ্চিং করে। এবং এই সোশ্যাল বিজনেসের রেডিশনে প্রথম বাংলাদেশের যে 8 জন যুক্ত হয়েছিল, এর মধ্যে আলহামদুলিল্লাহ শুধু এই মাশরুমের কারণে উনি আমাকে যুক্ত করে নিল। তো সেইখানেও মোটামুটি সেখানে আমরা 3টা প্রোগ্রাম নিয়ে কাজ শুরু করলাম। তো এই যে জার্নিটা করতে গিয়ে আমি যে কখন ওই যে নিজের লাবণ্যলতা থেকে সবার কাছে মাশরুমলতা হয়ে উঠেছে আমি নিজেই জানি না। তো এই বিষয়টা তোমার কেমন লাগে? এই বিষয়টা আসলে না, যখন আমাকে বলে ও মাশরুমলতা, আসলে আমার ভালো লাগে, অনেক ভালো লাগে। এই কারণে ভালো লাগে যে আমাকে চিনে মানুষ মাশরুম দিয়ে। মাশরুমকে জনপ্রিয় করার জন্য আমার কারো কাছে যেতে হচ্ছে না, মাশরুম নিজেই জনপ্রিয় হয়ে উঠেছে। তো অনেকে আমরা চিন্তা করি যারা বেকার থাকি, আমরা লেখাপড়া করে অনেক সময় জানি যে একটা ব্যবসা করতে গেলে বা উদ্যোক্তা হতে চাই, কিন্তু অনেক টাকার দরকার। কিন্তু তোমার এটা মতামতটা কি? আমি একটা কথাই বলবো, উদ্যোক্তা হতে গেলে প্রথম দরকার সৃজনশীল মানসিকতা, আরেকটা হচ্ছে আত্মবিশ্বাস, আমি পারবো, পারতে আমাকে হবে। আরেকটা হচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক রাখতে হবে। লক্ষ্য যদি ঠিক রাখে তাহলে সে এগিয়ে যেতে পারবে, পুঁজির কোনো প্রয়োজন পড়ে না। আচ্ছা, তো তুমি যেহেতু এটা নিয়ে কাজ করো, অনেকে চায় যে তোমার কাছ থেকে হেল্প পাওয়া, তুমি তাদেরকে হেল্প করো। তো সেক্ষেত্রে তোমার কাছে হেল্প করতে চাইলে মানে তুমি হেল্প তাদেরকে করবে এবং তা তোমার কাছে আসবে, সেক্ষেত্রে তারা যোগাযোগটা কিভাবে করবে? তোমার অ্যাড্রেসটা বলে দাও এবং তোমার ফোন নাম্বারটা বলে দাও। আমরা জমজম মাশরুম ফুড সবসময় পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে আসছি। আর যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে তাদের জন্য আরেকটু বলে নিই যে বর্তমানে আমাদের একটা প্রকল্প চলছে, মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টির উন্নয়ন দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প। এটা আমাদের 5 বছরের প্রকল্প, 96 কোটি টাকা প্রকল্প, যেটা হচ্ছে এই 96 কোটি টাকার মাধ্যমে আমরা 800 উদ্যোক্তাকে ডেভেলপ করছি। একজন উদ্যোক্তা যখন মাশরুম প্রশিক্ষণ নিচ্ছে, প্রশিক্ষণ নেওয়ার সময় তাকে আমরা 5000 টাকা দিচ্ছি, খাওয়া দাওয়া দিচ্ছি। পাশাপাশি প্রশিক্ষণ শেষ হওয়ার পরে তার অনুযায়ী আমাদের তাকে 3,84,000 টাকা তার জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে। এবং সেই জিনিসগুলো টোটালটি নিজ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তার মাধ্যমে চিঠিগুলো আমাদের মাশরুম সম্প্রসারণের এই প্রকল্পের মাধ্যমে আসে। আমাদের প্রকল্পের বর্তমান যে পিডি ডক্টর আক্তার কাকুর ম্যাডাম, এবং সে যথেষ্ট সৎ ব্যক্তি। এখানে কাউকে এক কাপ চাও খাওয়াতে হবে না, আমাদের কাউকে কেউ কোনো ইনসেন্টিভ দিচ্ছি না। আপনি উদ্যোক্তা হতে গেলে এই সহযোগিতা কিন্তু গভর্নমেন্ট করছে। পাশাপাশি তাদের উৎপাদিত প্রোডাক্টটা জমজম মাশরুম ফুড মার্কেটিং এর টোটাল সাপোর্টগুলো দিচ্ছে। না, তোমার এখানে এত কিছু ফ্যাসিলিটি নিতে গেলে অবশ্যই তোমার সাথে একটু যদি যোগাযোগ করতে পারে, বসতে পারে, সেক্ষেত্রে আমাদের জমজম মাশরুম ফুড লিগে সার্চ দিলে আমাদের অফিসের লোকেশনটা চলে আসবে। এটা হলো একটা। আরেকটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বারটা, এখানে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেও পাওয়া যাবে। একটু বলে দাও। আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 01642619491। আর অ্যাড্রেসটা কি এখানে বলে দেওয়া যাবে? অবশ্যই বলা যাবে। অ্যাড্রেসটা হচ্ছে উত্তরাতে 10 নম্বর সেক্টর, 13 নম্বর রোড, 29 নম্বর হাউস, লিফটের B3, জমজম মাশরুম ফুড।
তুমি তোমার এত মূল্যবান সময় ব্যয় করে বা মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে সময় দিয়েছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। আর আমাদের চ্যানেল 93-র পক্ষ থেকে বা 93-কে কিছু বলার থাকলে তুমি বলতে পারো। ধন্যবাদ। আসলে সময় নষ্ট বলতে কোনো শব্দ নেই। এই যে এই সময়টা এখানে বিনিয়োগ হলো, এতগুলো মানুষ পরিশ্রম করলো, সেটা হচ্ছে এই প্রোগ্রামটা যাদের কাজে আসবে তারা যদি দেখে এখান থেকে একজন মানুষ নিজেকে ডেভেলপ করতে পারে, এটাই আমাদের হচ্ছে সার্থকতা, উদ্যোক্তা হয়ে ওঠার মধ্যে সফলতা। আর 93 বন্ধুদের কথা বলবো, বন্ধুদের পাশে সবসময় ছিলাম, আছি। কোনো বন্ধুরা যদি এই প্রকল্পটাকে নিয়ে কাজ করতে চায়, যেমন আমরা গভর্নমেন্টের 3টা প্রকল্প আছে, একটি ছাতায় একটি প্রকল্প, আউটলেট এবং মার্কেটিং প্রসেসিং, তো আমি সব দিক থেকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আমাদের চ্যানেল 93-কে কিছু বলার আছে কিনা? চ্যানেল 93-কে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে। বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বললাম লাবণ্যলতার সাথে। লাবণ্যলতা একজন উদ্যোক্তা এবং তার সাথে আড্ডা মেরে আমাদের মনে হলো যে এই সময়টি খুবই গুরুত্বপূর্ণভাবে আমরা কাজে লাগালাম এবং এই অনুষ্ঠানটি দেখে যদি কোনো বন্ধু উপকৃত হও তাহলে আমাদের এই অনুষ্ঠান সার্থক হবে। আমাদের সাথে যদি যোগাযোগ করতে চাও তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করবে, আমাদের নিচ থেকে নাম্বার যাচ্ছে। আর লাবণ্যলতার সাথে কথা বললে তো নাম্বার দিয়েছে। আর আমাদের চ্যানেলে যদি বিজ্ঞাপন দিতে চাও তাহলে আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করবে, যেটা আমাদের চ্যানেল মিস কলে যাচ্ছে। বন্ধুরা, আজকে এখানে আমরা শেষ করছি। সামনে নতুন কোনো অতিথিকে নিয়ে আবার দেখা করব, আবার কথা হবে তোমাদের সাথে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।